নমস্কার বন্ধুরা, আমি হরিপদ সামন্ত চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে। তো আপনাদের কাছে একটাই আমার রিকোয়েস্ট, হাত জোড়ো করে বলছি আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আমার ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটাকে শেয়ার করে আমার পাশে থাকবেন। আর যারা যারা আমার ভিডিও আমার ফেসবুক চ্যানেলটাকে যারা যারা ফলো করেননি তারা তারা ফলো করে দেবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন মিস্টার হরিদাতে, তো মিস্টার হরিদা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অল্প সেট করে দিয়ে বন্ধুর সাথে শেয়ার করে পাশে থাকবেন। আর ভালো লাগলে কমেন্ট করে বলবেন, আপনাদের মতামত জানাবেন। তো অনেক দাদা ভাইরা বলেছেন বা অনেকেই বলেছেন যে হচ্ছে প্রবলেমটা কি আছে, তো প্রবলেম তো আমি অনেকবার বলেইছি যে হচ্ছে আমার কি প্রবলেম আছে, আগের ভিডিওটা দেখবেন আপনারা বুঝতে পেরে যাবেন। কিন্তু আজকে আমি একটা ছোট্ট করে একটা ভিডিও বানাচ্ছি, তাতে ছোট নয়, একটু বড়ই হবে, মানে 10 মিনিটের ভিডিও, 10-15 মিনিটের ভিডিওটা হতে পারে কিন্তু। ঠিক আছে, তো আমি বলছি সম্পূর্ণটা, ঠিক আছে। তো কি হয়েছে, একটা আবার ভালো করে আপনাদের বুঝতে সুবিধা হওয়ার জন্য আমি একটা ভিডিও বানাচ্ছি, প্রথম দিকেই বলছি। ঠিক আছে, আমার অ্যাক্সিডেন্ট হয়েছে তো আপনারা সবাই জানেন, কিন্তু কি হয়েছে অ্যাক্সিডেন্টেতে সেটাই মূলত মেন কথা। ঠিক আছে, তো দেখছেন এটা হচ্ছে আমার এমআরআই এক্স-রে। তো কতটা দেখতে পাচ্ছেন আমি তো বুঝতে পারছি না। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার এমআরআই এক্স-রে। তো এতে হয়তো বোঝা যাচ্ছে না, আমি ডিসপ্লে দেখুন ভালো করে একটা ছবি তুলে স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম, সেটা দিচ্ছি স্ক্রিনেতে, তো বুঝতে পারবেন। তো এটা হচ্ছে আমার এমআরআই এক্স-রে। তো দেখতে পাচ্ছেন এতে D9 স্পাইনাল কর্ড ইঞ্জুরি হয়েছিল। তো স্পাইনাল কর্ড D9 মানে লেভেল D9 ফ্র্যাকচার হয়েছিল এই এক্স-রেতে। ঠিক আছে, যেটাকে আমরা বাংলায় বলি মেরুদণ্ড, আর ডাক্তারি ভাষায় আর কি ডাক্তাররা বলে যে স্পাইনাল কর্ড। তো আমার স্পাইনাল কর্ড ইঞ্জুরি হয়েছিল, ডি লেভেল ফ্র্যাকচার হয়েছিল। তো ফ্র্যাকচার হওয়ার জন্যই আমার এই যে এই কোমরের নিচের দিকে তো সেন্স নেই, আমি হাঁটাচলা করতে পারি না, আমার নির্ভর এই হুইল চেয়ার এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য। আর আমি ঘরেতেই বিগত 5 বছর ধরে সার্ভাইভ করছি। আর আগে তো 1.5 বছর বিছানায় পড়েই ছিলাম একটানা। তারপরে সোশ্যাল মিডিয়ার দ্বারাই কিছু মানুষের আর কি সাহায্যেতে আমি ভেলুরে যে চিকিৎসা করি, তারপরে এই হুইল চেয়ারে এরকম ভাবে বসতে পারি, না হলে আমি এরকম ভাবে বসতে পারতাম না, আমার পা দুটো সোজা হয়ে থাকতো। তো সার্জারি করে মানে ওটাকে ব্যান্ড করার মতো, মানে বসার মতো ব্যবহার করার যোগ্য বানানো হয়েছে। তো আমি সেই হিসাবে আর কি বসি টসি। তো কিছুদিন আমার মায়ের সাথে ভেলু থেকে এসে ব্যবসাও করেছিলাম আলু পেঁয়াজ, আমার মা যে মাছিনান বাজারে আলু পেঁয়াজ বিক্রি করে। তো এটাই আমাদের একটা আর কি সম্বল, আমাদের ওইটার দ্বারাই আর কি ঘর বাড়ি আমাদের সমস্ত কিছু আর কি চলে, আমাদের খাবার দাবার ওইটা থেকে আসে। আমার বাড়িতে আর কেউ কাজ করার নেই, আমি ছিলাম আর আমার মা কাজকর্ম করতো, কিন্তু আমি তো বর্তমানে এরকম হয়ে গেছি আর কাজকর্ম করতে পারি না, ওইটাতেই হয়। তো এটা তো আমি সব বলেছি, কিন্তু যারা আর কি জানতে চাইছেন তাদেরকে বললাম। তো বর্তমানে এখন হচ্ছে ব্যাপারটা, তো 5 বছর হয়ে গেছে আমার অ্যাক্সিডেন্টটা। 2020 14ই জুন আমার অ্যাক্সিডেন্টটা হয়েছিল। তো 5 বছর, 5.5 বছর হতে যাচ্ছে আমার অ্যাক্সিডেন্টটা হয়েছে। তো আমি এরকম ভাবেই আছি। তো আজকে 1 সপ্তাহ আগে আমি হচ্ছে ইউডিআইডি কার্ডের জন্য আগে থেকে অ্যাপ্লাই করে রেখেছিলাম 4-5 মাস আগে। তো আমি ইউডিআইডি কার্ডের জন্য আমি তমলুক হসপিটাল গিয়েছিলাম, সেই ভিডিওটাও বানিয়েছি আর বানিয়ে ছেড়েছি আমি, দেখবেন। তো হচ্ছে আমি ইউডিআইডি কার্ড বানানোর জন্য আমাদের তমলুক হসপিটালেতে গিয়েছিলাম, ওখানেতে সুপার হচ্ছে গেটেতে, আমি হচ্ছে সুপার অফিসের কাছে মানে গেটেতে আমি ওখানে লাইন দিয়েছিলাম। ওখানে আমার মতো আরো প্রতিবন্ধী মানুষেরা আসে, যারা আর কি কোনো রকম ভাবে সক্ষম আর কি, কেউ চোখে দেখতে পারে না, কেউ হাঁটাচলা করতে পারে না, কেউ কথা বলতে পারে না। ঠিক আছে, এরকম নানা রকমের প্রতিবন্ধী মানুষেরা এসেছিল। তো ওইখানে একটা দাদা ভাই এসেছিল, আমিও গেছিলাম, ওখানে একটা দাদা ভাই এসেছিল আমার মতনই, দেখি না আমি যেমন স্টিগলিয়া আর হচ্ছে ওয়ার্কার আর ক্যালিপার পরে যে আমি হাঁটি, তো উনিও দেখি না মানে ক্যালিপার পরে না ওয়ার্কার নিয়ে হেঁটে এসেছে। তো আমার একটু ডাউট হলো যে হয়তো আমার মতো পেশেন্ট হতে পারে। ঠিক আছে, যে আমার যে ইঞ্জুরি হয়ে মানে প্যারালাইসিস হয়েছি, হয়তো দাদা ভাইটাও আমার মতনই হতে পারে। তো আমি সামনে থেকেই যেঁচে আর কি গিয়েছিলাম, ওনারও বাড়ি আমাদের এই তমলুকের ওই পাশে আর কি, পূর্ব মেদিনীপুরেরই মধ্যে ওনার বাড়ি। তো ওনাকে জিজ্ঞেস করি যে দাদা ভাই তোমার কি করে হয়েছে, এরকম কি করে হলো, তুমি কি জন্মগত এরকম না কোনো অ্যাক্সিডেন্ট কারণবশত এরকম হয়েছে? তো উনি বললেন যে হচ্ছে মৃদু মৃদু গলায়, তো উনি বললেন না ভাই, আমি হচ্ছে নারকোল গাছ থেকে পড়েছি, আমার এরকম হয়েছে, আমার মেরুদণ্ড ভেঙে গিয়েছিল সিটডারা, আর আমি তারপর থেকে হাঁটাচলা করতে পারি না। তো আমিও তখন বললাম যে হচ্ছে দাদা আমারও সেম কেস, আমার তবে নারকেল গাছ টাছ দিয়ে নয়, আমার অ্যাক্সিডেন্ট হয়েছে বলে। ও আচ্ছা। আমি তারপরে বললাম দাদা, আর তুমি তো অনেক মানে ভালো করেছো, মানে রিকভার অনেক ভালো হয়ে গেছে তোমার,
তো তুমি ওয়ার্কার নিয়ে হাঁটা চলা করতে পারছো খালি পায়েতে, মানে একটা খালি জুতো পরেছে আর নর্মাল আর কি মানুষ যেমন হাঁটে আর কি ইঞ্চির মতো ওয়ার্কারটা নিয়ে, যারা বুঝতে পারছে না তাদেরকে বলছি ওয়ার্কার নিয়ে আর কি হেঁটে যাচ্ছে সামনেতে। তো তুমি এর এখন হাঁটতে পারছো, মানে বিশাল ব্যাপার, তুমি বিশাল হচ্ছে মানে রিকভার করেছো। আর আমি দেখো বিছানায় পড়ে থাকি আর হচ্ছে আমি হুইল চেয়ার নিয়ে হচ্ছে যেখানে যাই সেখানে আর কি হুইল চেয়ার নিয়ে যাই, হুইল চেয়ার ছাড়া আমার পথ নেই। আর আমার বাড়ি এখন এমন, আমার বাড়ির রাস্তা থেকে আমার বাড়িটা অনেক উঁচুতে, তো কেউ না ধরলে আমি কিন্তু বাইরেও বেরাতে পারি না, এমন সমস্যায় পড়ে গেছি, ঠিক আছে। আর আমার বাড়িটা একটু ভিতরের দিকে, তো জানতাম না তো এরকম কোনোদিন হয়ে যাব, যে এরকম প্রতিবন্ধী হয়ে যাব, অ্যাক্সিডেন্ট হবে এরকম, তাহলে সেই হিসাবে ঘরটা বানাতাম যদি জেনে থাকতাম, তাই না? কে বলতে পারে কার ভাগ্যে কি আছে, পড়ে কি হবে, আজকের এখন কালকে অন্যরকম হতেই পারে। তো সেটাই আমি ওইটা নিয়ে কোনো খারাপ ভাবি না, মাইন্ডও লিখি না, যা হওয়ার হয়ে গেছে, আমি সবসময় বলে থাকি এবার কি আগে কিভাবে কি করতে হবে সেটাই মূলত দেখতে হবে আমাকে। তো আমি সেরকম ভাবে ওনার সাথে সব কথা বলি, কথা বলতে বলতে উনি বললেন দাদা ভাই আর আমি এমনি ঠিক হয়নি, আমি ফিজিওথেরাপি করিয়েছি, তুমি ফিজিওথেরাপি করাও? না ভাই আমি, দাদা আর হচ্ছে আমি তো ফিজিওথেরাপি করাতে পারি না, আমি ফিজিওথেরাপি কি করে করাবো, আমার অনেক টাকা খরচা হয়ে গেছে এসব করে। আর আমি ভেলুড়ি গিয়েছিলাম, ওখানে অনেক টাকা খরচা হয়েছে, আমার স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসা হয়েছে, কিন্তু খাওয়া দাওয়া রিপোর্ট গুলো নানা রকম আরো আদার্স রিপোর্ট খরচাতে আমার অনেক টাকা খরচা হয়েছে। তারপরে এখানে তো সার্জারির সময় 2.5 লাখ টাকার মতো, মানে সার্জারি 1,40,000 টাকায় নিয়েছে, আর বাদ বাকি আদার্স আরো খরচাপাতি, মানে পিজি হাসপাতালে যে ভর্তি ছিলাম তখন আরো খরচা হয়েছে। তো এরকম করে অনেক টাকা খরচা হয়েছে, প্রায় 8-9 লাখ টাকা, 8-9 লাখ টাকা খরচা হয়েছে আমার পেছনে। তাই আমি আর ফিজিওথেরাপি সেরকম ভাবে করাতে পারিনি। আর এরকম ব্যাপার হয়ে আছে, বলবে দাদা এটাই তো তুমি ভুল করেছো, ফিজিওথেরাপি করাবে। আমার অ্যাক্সিডেন্টটা হয়েছে 1 বছর, উনি বলছেন যে দাদা আমার অ্যাক্সিডেন্টটা হয়েছে সবে এই 1 বছর হয়েছে অ্যাক্সিডেন্টটা হয়েছে, আর আমি 4 মাস মাত্র ব্যায়াম করিয়েছি, আমিও গরিব পরিবার থেকে, গরিব ফ্যামিলি থেকে করি, ঠিক আছে। আমি জমি জায়গা বিক্রি করে, কেউ পাশে দাঁড়ায়নি দাদা, আমিও জমি জায়গা বিক্রি করে হচ্ছে কোন রকম 4 মাস ফিজিওথেরাপি করিয়েছি। তারপরে এরকম দেখতেই পাচ্ছেন আমার তোমার সামনে এরকম ভাবে আমি হেঁটে এসেছি। তো আমার একটা পায়ে সেন্স নেই আর একটা পায়ে হালকা আছে, তাতেই আমি এখন হাঁটতে পারছি। আর এখন আমি সপ্তাহে একবার ফিজিওথেরাপিটা করাই। বলি আচ্ছা তাহলে তোমার ফিজিওথেরাপিস্টের নম্বরটা দাও তো, যদি আমি কিছু কোনো রকম ভাবে ওনাকে বুঝিয়ে করাতে পারি। তো হচ্ছে মানে আমার মনে একটা প্রচুর আর কি জাগলো, আশা জাগলো। আমি তো সব হাল ছেড়েই দিয়েছিলাম যে কিভাবে ঠিক হবো, হুইল চেয়ার একটা পেলে হুইল চেয়ারে করে মানে কোন রকম কাজকর্ম করে, আর হাঁটার চিন্তা ছেড়ে দিয়েছিলাম, যে হুইল চেয়ারটা পেলে হুইল চেয়ারে করে কোন রকম কাজ করে আমার ফ্যামিলির দায়িত্বটা, পরিবারের দায়িত্বটা নিতে পারলেই আমি বাঁচি, ঠিক আছে। কোন রকম একটু রোজগার করতে পারলে ব্যাস, আমার বাবা মায়ের আর কি পাশে দাঁড়াতে পারলেই ব্যাস হলো, আর কিছু চাইনি। এরকমই আমি ভেবেছিলাম, হাঁটা চিন্তা, হাঁটা যে আবার হাঁপি যে আবার হাঁটতে পারবো সেই ভাবনা আমি ছেড়ে দিয়েছিলাম। ওনাকে দেখে আবার আমার মনে একটু আশা জাগলো। বলি দাও তো দাদা তোমার ফিজিওথেরাপিস্টের নম্বরটা। বলে অবশ্যই নিন। বলে উনি স্যারের সাথে কথা বললো প্রথমে, তারপর আমাকে নম্বরটা দিয়েছে। দিতে আমি বাড়িতে 2 দিন পরে ওনাকে ফোন করেছি। ফোন করতে তারপরে উনি কথা বললো আমার সাথে সবকিছু, আমার বাড়িতেও এসেছিল কথা বলতে। তারপরে ওনাকে বললাম, উনি আমাকে জিজ্ঞেস করলো যে কি করে হয়েছে অ্যাক্সিডেন্টটা। তারপরে ওনাকে বলতে বলতে উনি বললেন আচ্ছা তুমি সেই পেশেন্ট 2020-তে করোনার গাড়িতে নিয়ে যাওয়ার সময়, কোভিড পেশেন্ট, করোনা বলে নিয়ে গেছিল, তারপরে এখন রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে লরির সাথে। আচ্ছা আমি তোমাকে অনেক খুঁজেছি জানো, আমি তোমাকে অনেক খুঁজেছি সোশ্যাল মিডিয়ায়। 2021 সালেতে তোমার প্রচুর মানে ফটো ফটো ছাড়া হয়েছিল, ভিডিও চারিপাশে তোমারই সব আলোচনা হচ্ছিল, হ্যাঁ আনন্দবাজার পত্রিকায় ছাপা হয়েছিল। আমি তোমাকে অনেক খুঁজেছি, কিন্তু তোমার নম্বরটা আমি কোনো রকম পাইনি। আমি বুঝতেই পারছি এই পেশেন্টটা এরকম হয়েছে আর এর কি লাগবে ট্রিটমেন্ট, আমি বুঝতেই পারছিলাম। তোমার ফোন নাম্বারটা আমি চাইছিলাম, কিন্তু কোনো কারণবশত আমি অনেক অনেক সবাই যাকেই বলেছি, তোমার নম্বরটা আমি জোগাড় করতে পারিনি, ঠিক আছে। তো ঠিক আছে আমি তোমার সাথে একবার দেখা করবো বলতে উনি আমার বাড়িতেও এসেছিল, এসে হচ্ছে আমার সব রিপোর্ট টিপোর্ট, এই যে এমআরআই সবকিছু দেখেন, দেখে বললো যে হচ্ছে, তারপরে আমার বেড শোটাকে দেখে, বেড শো ঘাটাকে উনি বললো, সব দেখে বললো যে তোমার সর্বপ্রথম বেড শোটাকে ভালো করতে হবে, বেড শো না ভালো করতে পারলে তোমাকে ব্যায়ামও আমি করাতে পারবো না। কেন অনেক কিছু ব্যায়াম আছে জমিতে, মানে নিচে মাটিতে বসে আর কি, মেঝেতে বসে ব্যায়াম করতে হবে, হাঁটা চলা করতে হবে, অনেক কিছু আছে, পায়ের ব্যায়াম টিয়াম, বসার ব্যায়াম টিয়াম আছে, তো এগুলো করতে হবে।
তো হচ্ছে সেই তার জন্য তোমাকে হচ্ছে 150 টাকা আগে ভালো করতে হবে। তো 150 ট্রিটমেন্ট কি করছো? আমি বলে এইসব ড্রেসিং পত্র করছি, ড্রেসিং এর মেডিসিন পত্র সবকিছু দেখাই ওনাকে। তো উনি বললেন যে হচ্ছে আরো অনেক কিছু আছে যাতে তাড়াতাড়ি মাংসটা হিল করবে আর কি। আমার 150টা না যদি দেখাতে পারতাম আপনাদেরকে ওপেনলি, তাহলে আমি দেখিয়ে দিতাম। বিশেষ করুন আপনারা সবাই জানেন যে সোশ্যাল মিডিয়ায় এরকম দেখানোর কোনো নেই, কিন্তু নিয়ম নেই। এটা হচ্ছে ফেসবুক, আমি ছাড়লেও কিছুক্ষণ পরে তুলে নিবে বা আমার এতে একটা স্ট্রাইক পড়ে যেতে পারে। ইউটিউব চ্যানেলেও আমি ভিডিও ছাড়ি, তো তাতে এখন ওপেনলি আমি ছাড়তে পারবো না, তাই আমি ছাড়ছি না। তো এরকম আছে, উনি দেখলাম বলে বলে বহুত বড় ঘা, আর হচ্ছে আমি উনি আবার তারপরে ঘাটার ছবিও তুলে নিয়েছে, বলছে যে হচ্ছে ঠিক আছে আমি একটি ডাক্তারের সাথে কথা বলবো, প্লাস্টিক সার্জনের সাথে। তো এই ঘায়ের ব্যাপারে ওনারই আর কি আন্ডারে পড়ে এইসব ঘাটা, এইসব ওনারই আর কি একটা প্লাস্টিক সার্জনের আন্ডারেই পড়ে। তো কি করে ভালো হবে, টিস্যুটা কিভাবে হয়ে যাবে উনি বলতে পারবেন। বলে উনি ফটোটা তুলে নিয়ে যায়, নিয়ে গিয়ে আমাদের তমলুক হচ্ছে এপিজে আব্দুল কালাম হচ্ছে নার্সিং হোমেতে উনি বসেন আর কি, ওই ডাক্তার বাবু শনিবারই খালি বসে। ডক্টর দেবাশিস বাবু, মানে এরকম নামটা টাইটেলটা কি জানিনি, ডক্টর দেবাশিস বাবু উনি হচ্ছে এনআরএস এর ডাক্তার, ঠিক আছে, এনআরএস এর ডাক্তার। তো ওনার হচ্ছে শনিবার দিন বসে ওনাকে দেখিয়েছে। তো আমার ওই পরের শনিবার, যে সামনে শনিবার আসছে, শনিবার দিন ওনাকে দেখাতে যাব। উনি বলেছেন যে ঘাটা দেখে যতটা সম্ভব ভিতর দিয়ে, আমার দুটো ঘা আছে, আগে একটা প্রথমে ঘা হয়েছিল সেটা ভালো হয়ে গেছে, উপর দিয়ে ভালো হয়ে আছে, কিন্তু পুরোটা হিলিং হয়নি। মানে উপরে না একটা কালো এর মতো স্পটের মতো পড়ে আছে, নর্মাল যে চামড়া হয় ওর এখন হয়নি, ঠিক আছে, নর্মাল চামড়ার মতো হয়ে যায়নি। আর তার পাশেই একটা একটু এই সাইডের দিকে আর একটা ঘা আছে, সেটা গর্ত ডিপ, তাতে রস ফস সব কিছু পড়ছে, রক্ত ফক্ত সব বেরাচ্ছে। তো উনি বলছেন যে এই ঘাটার সাথে ওই ঘাটার যুক্ত আছে কিনা, ভিতরে ড্রেন আছে কিনা, আমরা দেখতে পাচ্ছি উপরে সব ঠিক আছে, কিন্তু ভিতরে দিয়ে কোনো কানেক্ট আছে নাকি সেটা দেখতে হবে। আর উপরে মাংস গজি আছে ঠিক আছে, কিন্তু ভিতরে সস হয়ে ঢুকে গেছে কিনা, কতকটা ডিপ আছে, সেই সব কিছু চেক আপ করতে হবে। তার জন্য আলট্রাসোনোগ্রাফি করবো আর কি, নানা রকম আর কি চেক আপ করে যদি সেরকম মনে হয় যে এটাকে প্লাস্টিক সার্জারি করলে ভালো হয়ে যাবে, তো সেরকম ভাবে আমরা আগে বাড়বো। তো প্লাস্টিক সার্জারির জন্য হচ্ছে মেন কথা হচ্ছে আমার তো স্বাস্থ্যসাথী কার্ডেতে আমি একবার চিকিৎসা পেয়ে গেছি, ঠিক আছে, আমি স্বাস্থ্যসাথী কার্ডেতে একবার হচ্ছে সিএমসি ভেলুড়েতে চিকিৎসা পেয়েছি, 5 লাখ টাকার চিকিৎসা। তো এখানে কাউকে 5 লাখ টাকার চিকিৎসা দেয়নি, যেহেতু আমার এখন সরকারি আন্ডারে এরকম ভাবে হয়েছে, তো আমাকে তো সরকারি ভাবে কোনো কিছু সাপোর্ট মানে সাহায্য করেনি। তো তখন এরকম সবাইকে বলে টলে সোশ্যাল মিডিয়ার দৌলতে, আপনাদের দৌলতে, ঠিক আছে, তো আমার চিকিৎসাটা হয়। আপনাদেরকে তো আমি ভিডিওতে বলেছি যে আমার চিকিৎসাটা হচ্ছিল নি, তারপরে আনন্দবাজার পত্রিকায় ছাড়তে, তারপরে তো এখন ঠিক পড়তে, তারপর আমার চিকিৎসাটা হয়েছে। 5 লাখ টাকা পুরোই আমি চিকিৎসা পেয়েছি ওখান থেকে, আমি বলে দিলাম। কিন্তু বর্তমানে আমার আবার চিকিৎসার দরকার পড়েছে। তো ওইটাই আর কি, স্বাস্থ্যসাথী আমার তো ক্যাশ পয়সা নেই যে আমি মানে আবার হচ্ছে ক্যাশ পয়সা দিয়ে ঘাটার প্রবলেম আছে প্লাস্টিক সার্জারি করে নেবো। প্লাস্টিক সার্জারির জন্য তো অনেক টাকা খরচা হয়, তো আমি করে নেবো এখন। তো আমি ভাবলাম যে তো পয়সাটাও নেই, তো আমি যদি করতে হয় আর কি আমাকে তো স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমেই করতে হবে। তো আমাকে কি আর স্বাস্থ্যসাথী কার্ডেতে পয়সা দিবে? তো সেইটার ব্যাপারে আমি আমাদের বিডিও অফিসে বা আমাদের জেলার আমাদের গ্রামের যে মেম্বার আছে ওনার সাথে কথা বলেছি। আর স্বাস্থ্যসাথী কার্ডটা চেক আপ করা হয়েছে, ওতে 5 লাখ টাকা অ্যাভেলেবেল আছে, কিন্তু ওই 5 লাখ টাকাটা মানে আমার চিকিৎসার জন্য অ্যাভেলেবেল আছে কিনা সেইটা আমাকে জানতে হবে। তার জন্যই আমি মানে ডিএম সাহেব বা বিডিও সাহেবের সাথে কথা বলার জন্য, জেলার আর কি মেম্বারের সাথে কথা বলার জন্য আমার বাড়ি থেকে আর কি মেম্বার দিয়ে যাবে কার্ডটা। তো কতকটা কি হয় আপনাদেরকে পরে তো জানাবো। আমি শনিবার দিন হচ্ছে তমলুক হসপিটালে যাচ্ছি, আর কিভাবে যাব সেটা তো আপনাদেরকে শেয়ার করবো, আর পরে সবকিছুই বলবো যে কি হচ্ছে না হচ্ছে। তো এইটুকুনি। আমাকে অনেক লোক বলেছে যে হচ্ছে ভাই স্ক্যানার দিলে আমরা তোকে হেল্প করব, অনেক লোক আছে তোকে হেল্প করতে পারবে। তো আমি ভাবছি যে স্ক্যানারটা দেবো, স্ক্যানারটা দিতে আমার একটা আত্মবোধে একটা কেমন একটা লাগছে যে আজকে কেমন হয়ে গেলাম। একদিন হচ্ছে মানে কোথাও বলতেও একটা কেমন লাগছে যে একদিন মানে কারো কাছে কোনোদিন হাত পাতিনি, ঠিক আছে, কারো কাছে কোনোদিন হাত পাতিনি নিজের পার্সোনাল ব্যাপারের জন্য, কিন্তু আজকে এমনই আমার পরিস্থিতি হয়ে গেছে মানুষের কাছে আমাকে হাত পাততে হচ্ছে, ঠিক আছে। তো হচ্ছে না হলে আমি চিকিৎসা তো করাতে পারছি না না, আমাকে মানে স্ক্যানার লোক দিতে বলছে, কিন্তু মনে একটা এটাই আসতেছে যে হচ্ছে আজকে এতটাই অসহায় হয়ে গেলাম যে মানুষের কাছে আমাকে বাধ্য হয়ে এরকম হাত পাততে হচ্ছে।
আর কতদিন এরকম করবো? আজকে মানুষ আমাকে সাপোর্ট করছে, কালকে আবার আমার প্রবলেম হবে, আবার আমি মানুষের কাছে হাত পাতবো? তাই আমি ওই ভিডিও বানিয়ে বানিয়ে আপনাদের কাছে শেয়ার করছি, ঠিক আছে, মানে ভিডিও ছাড়ছি আপনাদের কাছে যাতে কিছু একটা হয়ে যায়। তো আমি যদি মানে আমি এই থেকে কিছু আর্নিং আমার হচ্ছে না, আপনারা জানেন আমার সবে তো 1700 750 জন মানে ফলোয়ার্স হয়েছে এতে, তো 5000 কমসে কম লাগবে। আর আরো কিছু মানে প্রক্রিয়া আছে, সেটা তো আমি জানিনি। আর হচ্ছে মানে যারা জানে তাদের কাছে আমার ফেসবুক চ্যানেলটাকে মানে নিয়ে যেয়ে আমি ঠিক করে আনবো, ঠিক আছে। আমি তো হচ্ছে মানে কিছু মনিটাইজেশন ওইসব কিছুই পাইনি, ঠিক আছে, আমি খালি স্টার এটাই পেয়েছি। তো আমি এসব সেভ করতে জানি না, ঠিক আছে, যারা পারে তাদের কাছে হয়তো নিয়ে যেয়ে আমি এটা করব, ঠিক আছে। আর আমার একটা ইচ্ছে, আমি মানুষের কাছে এরকম ভাবে হাত পাতবো না, আমি নিজে যতটা খেটে আমি করতে পারি আর কি সেটাই আমি করতে চাই। কিন্তু আজকে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যে আমাকে বাধ্যে মানুষের কাছে হাত পাততে হচ্ছে। তাই এই স্ক্যানারটা তো এই মুহূর্তে আমি দিচ্ছি না, কিন্তু আপনারা বলবেন আমার স্ক্যানার দেওয়া উচিত হবে না হবে না, আমার একটা কেমন মানে কি বলবো আর কি, আমি এটা নিয়ে কিছু বলতে চাই না। এরকম ভাবে আমি কতদিন আর এ করবো? আমি সব সময় একটা মানুষের কাছে মানে মাথা উঁচু করে বাঁচতে চেয়েছি, ইমানদারির সাথে কাজকর্ম করে আমার পরিবারটার পাশে দাঁড়াতে চেয়েছি, ঠিক আছে। আমি এখনো পর্যন্ত আমার হাত তো ভালো আছে, আমি পায়ে হাঁটাচলা করতে পারি না তো কি হয়েছে, আমি তো মানে আমার হাত তো ভালো আছে, আমি যদি হুইল চেয়ারটা নিয়ে বা ওই স্টিকটা নিয়ে কোনো রকম আমার একটা আশা আছে যে এটার পরে এই চিকিৎসাটার পরে আমার বেড শরীরটা যদি ভালো হয়ে যায়, তো যেই স্যার ওনাকে মানে আমাদের পূর্ব মেদিনীপুরে যে আগে তমলুকে যেই ছেলেটার সাথে যেই তারটার সাথে দেখা হয়েছে, তো ওনার মতো যদিও আমি কোনো রকম হাঁটতে পারতাম ওয়ার্কার নিয়ে, তাহলে অনেক কিছু হয়ে যাবে, ঠিক আছে। আমার মানে আমাকে বাড়ি থেকে বেরাতে আর কারো সাহায্য লাগবে না, ঠিক আছে। তো আমি ওটা নিয়ে যে কোনো রকম একটা কাজকর্ম করে আমি আমার সংসারটা চালাতে পারতাম, আমার পরিবারের পাশে দাঁড়াতে পারতাম। তো আমার এইটাই আর কি আশা, যে কোন রকম মানুষের কাছে এখন মানে মাথা উঁচু করে বাঁচতে পারি, সব মানে সমাজে যেন মাথা উঁচু করে বাঁচতে পারি, কেউ যেন না বলে ভাই পরের এতে বাঁচছিস, তোকে না কেউ সাহায্য করে তুই বাঁচতে পারবি না, এরকম যেন না মানুষ বলে, ঠিক আছে। তো মানুষের কাছে একটুখানি আমার চাওয়া আর কি ইজ্জত, ঠিক আছে, একটু মান সম্মান, ব্যাস এইটুকুনি, একটু সম্মান মানুষের কাছে, যেন মাথা উঁচু করে আমি বাঁচতে পারি, ব্যাস এইটুকুনি। আর কিছু তো চাই না সমাজের কাছে, ঠিক আছে। কোনোদিন কারো ক্ষতি করিনি কোনোদিন, যতটা মনে আছে, ঠিক আছে, যতটা পেরেছি মানুষের পাশে, আমার যতটা ইয়ে করে মানে পয়সা দিয়ে হয়তো সাহায্য করতে পারি না, কিন্তু মানুষের আমি নিজে খেটে বা কিছু করে আর কি কাজকর্ম করে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আর আগামী দিনে আমি এখন হয়েও গেছি, তো কোনো যায় আসে না, ঠিক আছে। এরকম ভাবে যেমন পারি সেরকম ভাবে মানুষের পাশে দাঁড়াবো, হয়তো পয়সা দিয়ে দাঁড়াতে পারবো না, যেমন আমার ক্ষমতা আছে সেটা দিই, মানে শরীর দিয়ে দেহ দিয়ে যেমন কষ্ট করে আর কি মানুষের পাশে অনেক ভাবে দাঁড়ানো যায়, পয়সাটাই সবকিছু নয়। কারো একটা ভিডিও বানিয়ে দিলে আপনারা তাকে হেল্প করে দিলে একটা মানুষের পাশে দাঁড়ালাম, সাহায্য হয়ে গেল। তো পরবর্তীকালে এরকম একটা ইচ্ছা আছে যে ভিডিও ভিডিও বানিয়ে আর কি মানে এলাকায় যারা দুস্থ মানুষ আছে, যারা অসহায় মানুষ আছে, আমি তো একাই অসহায় নয়, আর কত অসহায় মানুষ আছে, তারা তো আর সবাই ভিডিও বানাতে পারে না, ঠিক আছে, বানাচ্ছে না, তো তারা কি করে তাদের এগুলো কিভাবে হবে সলভ হবে। তো আমি ভাবছি আমি কোন রকম যদি একটু ভালো হতাম, তাহলে তাদেরও এগুলো তুলে ধরতাম আপনাদের কাছে, ওটা আপনারা সেটাকে শেয়ার করে মানুষের কাছে পাঠিয়ে দিতেন, পৌঁছিয়ে দিতেন, তো আমি সেটা দেখিয়ে হচ্ছে মানে আমারও কিছু হতো, ওনারও উপকার হবে, ঠিক আছে। তো এরকম ভাবে কিছু করার একটা ভাবনা আছে। তো এখন বেশি কিছু বলবো না, তো দেখা যাক শনিবার দিন কি হয়, সবকিছু আমাদের সাথে শেয়ার করো, আর ভিডিওটাকে শেয়ার করে আমার পাশে থাকবে। অনেকখানি হয়ে গেল ভিডিওটা, তো চলুন এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার অন্য কোনো নেক্সট ভিডিওতে।